আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটিকে বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো। যে কোনো 16টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 16 = 16। প্রথম, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 90 মিনিট 30 ডিগ্রি পূর্ব, 92 ডিগ্রি 30 মিনিট পূর্ব, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, নিরক্ষ রেখা, উত্তর হবে নিরক্ষ রেখা। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক একটু বৃদ্ধি পায়, অনেক বৃদ্ধি পায়, কমে যায়, প্রায় একই রকম থাকে, উত্তর হবে কমে যায়। প্রশ্ন, পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি, লাদাখ মালভূমি, মালব মালভূমি, তিব্বত মালভূমি, উত্তর হবে পামির মালভূমি। পরের প্রশ্ন, বায়ুর চাপ কক্ষের বিস্তার দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে বেশি, উত্তর হবে উত্তর গোলার্ধে। পরের প্রশ্ন, শাখা নদী প্রধানত সৃষ্টি হয় উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, বদ্বীপ প্রবাহে, কোনটি সঠিক না, উত্তর হবে বদ্বীপ প্রবাহে। পরের প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত মিয়েন্ডার, বদ্বীপ, নদী বদ্বীপ, খাঁড়ি তৈরি হয়, উত্তর হবে খাঁড়ি তৈরি হয়। পরের প্রশ্ন, যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হলো 365, 366, 367, 368, উত্তর হবে 366। মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম, সীসা, পারদ না ফ্লুরাইড জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে, উত্তর হবে পারদ। প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত মিয়েন্ডার, বদ্বীপ, নদী বদ্বীপ, খাঁড়ি তৈরি হয়, উত্তর হবে খাঁড়ি তৈরি হয়। ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি সেব, নাতিশীতোষ্ণ পর্ণমোচী তৈগা, সেলভা নামে পরিচিত তৈগা। প্রশ্ন, পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে দিনরাত্রি ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, মেরুপ্রভা দেখা যায়, উত্তর হবে ঋতু পরিবর্তন। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি 180 ডিগ্রি, উত্তর হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার না হাইগ্রোমিটার, উত্তর হবে ব্যারোমিটার। প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো আলস, সাতপুরা, ফুজিয়ামা না হিমালয় পর্বত, হবে সাতপুরা। পরের প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ, মিয়েন্ডার, জলপ্রপাত না ক্যানিয়ন, উত্তর হবে বদ্বীপ। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগটি ফ্লোরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ না ইউট্রিফিকেশনের কারণে ঘটে, উত্তর হবে আর্সেনিক দূষণ। প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ হলো ওনেগা, ভেনার, বৈকাল, ল্যাডোগা, উত্তর হবে ল্যাডোগা। 2 এর দাগের শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। টেমস নদীর উৎপত্তি হচ্ছে ড্যাশ পাহাড় থেকে, উত্তর হবে কর্সওয়াল্ড। পরের প্রশ্ন, পারদ দূষণে ড্যাশ রোগের সৃষ্টি হতে হবে মিনামাটা। প্রশ্ন, পামির মালভূমিকে ড্যাশ বলে, উত্তর পৃথিবীর ছাদ। প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ পূর্ব দ্রাঘিমা, উত্তর 82 ডিগ্রি 30 মিনিট। প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদী টেমস। পরে হচ্ছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। গঙ্গাপুত্র সমভূমি হলো লোয়ের সমভূমির উদাহরণ, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। সি এর দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন নদীর তীরে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছিল? রাইন। পরের প্রশ্ন, যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে? উত্তর হবে পর্বতগ্রন্থি। পরের প্রশ্ন, জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর। পরের প্রশ্ন, পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায়? উত্তর হবে সমুদ্রপৃষ্ঠে। পরের প্রশ্ন, কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? উত্তর হবে প্লাস্টিক। ডি এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এবং বাম দিকে রয়েছে ছোটনাগপুর, লন্ডন, এসেন, গ্রিনিচ জলপ্রপাত। ডান দিকে রয়েছে মূলমধ্যরেখা, নদীর উচ্চ প্রবাহ, ব্যবচ্ছিন্ন মালভূমি, রুরের রানী, পুনঃরপ্তানি বন্দর। ছোটনাগপুর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি, লন্ডন হবে পুনঃরপ্তানি বন্দর, এসেন হবে রুরের রানী, গ্রিনিচ হবে মূলমধ্যরেখা, জলপ্রপাত হবে নদীর উচ্চ প্রবাহ।
3 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দেওয়া যে কোনো 4টি পদ্ধতি প্রশ্ন মান 2 করে 2 গুণ 4 সমান সমান 8। প্রথম, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ বা সূর্য প্রদক্ষিণের পথটি যে সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। বৈশিষ্ট্য 1, পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলের সমতলে অবস্থান করে। 2, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদাই 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। ট্রাক ফার্মিং কি? ফুল, ফল, শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকেই বলে ট্রাক ফার্মিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি বহু প্রচলিত। বায়ু চাপ দেয় কেন? বায়ু কঠিন, তরল ও গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ। প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ুর মধ্যস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি আলগাভাবে ঘুরে বেড়ানোর সময় পরস্পরের মধ্যে ধাক্কা খায়। এই ধাক্কার কারণেই চাপের সৃষ্টি হয়। বায়ুর ওজন আছে বলে বায়ু চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা 1013.25 মিলিবার বা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ার ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরকাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলবিভাজি কাকে বলে? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীগোষ্ঠী বা নদীর অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ: এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। জল দূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত, দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটালে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ গোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জল দূষণ বলে। এক কথায়, মনুসৃষ্ট প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হওয়াকে জল দূষণ বলে। পোল্ডার ভূমি কি? ডাচ শব্দ পোল্ডারের অর্থ হলো বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ। ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি। এগুলি বাঁধ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। উদাহরণ: নুটডস্ট পোল্ডার, ওয়েরিমিং পোল্ডার। জুইডাসজি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডে জনসংখ্যার অনুপাতে কৃষিজমি অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পটি হলো জুইডাসজি। জুইডাসজি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরে উত্তর দিককে জুইডার এবং দক্ষিণ দিককে জি বলে। 1932 খ্রিস্টাব্দে জুইডাসজি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্থ হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি পদ্ধতি প্রশ্ন মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। প্রথম, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কী? উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মতো একরকম অস্পষ্ট বর্ণময় মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়, তাকে মেরুজ্যোতি বলে। উত্তর মেরুতে মেরুপ্রবাহকে সুমেরু প্রভা বা উদিচ্ছ উষা এবং দক্ষিণ মেরু অঞ্চলের মেরুপ্রবাহকে কুমেরু প্রভা বা অবাচিন উষা বলে। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের সঙ্গে বায়ুর গ্যাসীয় উপাদানগুলির সংঘর্ষে তারা পরমাণুতে ভেঙে যায় এবং শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন কণা সৃষ্টি হয়। এই উত্তেজিত পরমাণু থেকে এক প্রকার আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে থার্মোস্ফিয়ারের মেরুজ্যোতি সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত আয়নিত বায়ুকণাগুলি লাল, সবুজ বা কখনো সাদা রঙের আলোক বিচ্ছুরণ ঘটায়। মেরু অঞ্চলের রাত যেহেতু খুব গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় না কিন্তু দীর্ঘ হয়, তাই শুধুমাত্র মেরু অঞ্চল থেকেই এই সব নানা ধরনের আলোক বিচ্ছুরণ ঘটতে দেখা যায়। অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখা। 1. প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2. সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3. পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4. এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5. এই একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দু দূরত্ব সমান। 6. একই অক্ষরেখা বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না।
সাত অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। লাভা সমভূমি ও লোয়েস সমভূমি বলতে কী বোঝো? ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটলের মধ্য দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লাভা সমভূমি বলে। উদাহরণ: গুজরাটের মালব সমভূমি। লোয়েস সমভূমি প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু দ্বারা মরুভূমির অতি সূক্ষ্ম বালুকণা বহু দূরে প্রবাহিত হয়ে কোনো অবনমিত অঞ্চলে সজ্জিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। উদাহরণ: চীনের হোয়াংহো অববাহিকা। নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কাজ করে আলোচনা করো। নদী সাধারণত তার প্রবাহপথে 5টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ করে থাকে। সেগুলি হলো: 1. জলপ্রবাহজনিত ক্ষয়। নদীর প্রবল গতিবেগ সম্পন্ন জল স্রোতের আঘাতে নদী উপত্যকা শিথিল শিলা ও প্রস্তরখণ্ড বিচ্ছিন্ন ও স্থানচ্যুত হয়, একে জলপ্রবাহজনিত ক্ষয় বলে। 2. অবঘর্ষণজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট নানান আকৃতির পাথর ও শিলাখণ্ড জলস্রোতের সঙ্গে অগ্রসর হওয়ার সময় নদীর তলদেশে ও পার্শ্বদেশ ঘর্ষণ করতে করতে অগ্রসর হয়, একে অবঘর্ষণজনিত ক্ষয় বলে। 3. ঘর্ষণজনিত ক্ষয়। নদীর জলস্রোতের সঙ্গে চলমান শিলাখণ্ড যখন নিজেদের মধ্যে ঘর্ষণ বা ঠোকাঠুকির ফলে চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে ঘর্ষণজনিত ক্ষয় বলে। 4. দ্রবণজনিত ক্ষয়। নদীর প্রবাহপথে চুনাপাথর বা লবণ জাতীয় দ্রব্য থাকলে তা জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায়, একে দ্রবণজনিত ক্ষয় বলে। 5. বুদ্বুদজনিত ক্ষয়। উত্তাল নদীস্রোতের জটিল জলাবর্তে বুদ্বুদ সৃষ্টি হয়। বুদ্বুদের মধ্যে প্রচণ্ড বায়ুচাপ থাকে, তা নদীগাত্রে ফেটে গিয়ে শিলাস্তর বিচূর্ণ হয়, একে বুদ্বুদজনিত ক্ষয় বলে। শিলা থেকে মাটির উৎপত্তি কিভাবে হয়েছে? নানান প্রাকৃতিক শক্তির দ্বারা উৎপন্ন শিলাচূর্ণ বা রেগোলিথ খনিজ পদার্থ এবং জৈব পদার্থের মিশ্রণে সৃষ্ট শিথিল ও নরম স্তর ভূত্বকের ওপর মাটি রূপে সৃষ্টি হয়। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি নিম্নরূপ: 1. শিলাচূর্ণ বা রেগোলিথ বিভিন্ন প্রকার জটিল যান্ত্রিক রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় মাটিতে পরিণত হয়। 2. প্রাথমিক পর্বে সৌরশক্তি, জল, অক্সিজেন, জৈব পদার্থ ও খনিজ পদার্থ প্রভৃতি সংযোজন, বর্জন, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে এবং দ্বিতীয় পর্বে হিউমিফিকেশন, খনিজীকরণ, এলুভিয়েশন প্রভৃতি মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উৎপত্তি ঘটে। 3. ল্যাটারাইজেশন, পডলাইজেশন, অ্যালকালাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন প্রভৃতি বিশেষ প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন রকম মৃত্তিকার উদ্ভব ঘটে। প্রশ্ন: জলদূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি লেখো। জলদূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার উপায়গুলি হলো: 1. কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমাতে হবে। 2. শিল্প কলকারখানা থেকে নির্গত উষ্ণ জল ও বর্জ্য পদার্থ কোনো একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। জল ঠান্ডা করে তারপর জলাশয়ে ফেলতে হবে। 3. যত্রতত্র আবর্জনা ফেলা নিষিদ্ধ করতে হবে। 4. খনিজ তেল উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 5. ডিটারজেন্ট ব্যবহার বন্ধ করা বা কমাতে হবে। 6. আর্সেনিক দূষণ প্রতিরোধ করার জন্য পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখানে দেখো বেশ কয়েকটি কারণ আমি লিখে দিয়েছি, আরও ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না। এখান থেকে যে কোনো 5 থেকে 6টি লিখলেই কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন: নগরায়ন কীভাবে মাটিকে দূষিত করে? শহরাঞ্চলে বহুতল বাড়ি নির্মাণ, রাস্তাঘাট, সেতু নির্মাণ, খাল ও পরিখা খনন, জল নিকাশি ও পয়ঃপরিবহন প্রভৃতি নির্মাণ কাজের সময় যন্ত্রের আঘাতে মাটিতে ফাটল সৃষ্টি হয়। মাটি অত্যাধিক আলগা হয়ে যায়, তাই নির্মাণ কাজ চলাকালীন মাটি দ্রুত ক্ষয় হতে থাকে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষচ্ছেদের ফলে মাটি ক্ষয় পাচ্ছে, যা পরোক্ষভাবে মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে। শহরাঞ্চলে মৃত্তিকা দূষণের মাধ্যমগুলি হল: 1. জৈব ও অজৈব মাধ্যম। শহর ও শিল্পাঞ্চলে হাজার হাজার টন জৈব অজৈব মাটিতে জমে মাটি দূষণ করছে। 2. গৃহস্থলীর আবর্জনা। পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য গৃহস্থলীর আবর্জনা কৃষিজমিকে দূষিত করে তোলে। প্রশ্ন: ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। কৃষিকাজ 3 প্রকার, যথা: ফল চাষ। এই অঞ্চলে ফল চাষের অনুকূল জলবায়ু থাকায় এখানে প্রচুর পরিমাণে আঙুর, জলপাই, লেবু, কমলালেবু, আপেল, ডুমুর, আখরোট, পিচ, খোবানি, নাশপাতি, চেরি, বাতাবি লেবু, কুল প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই সব টক মিষ্টি জাতীয় প্রচুর রসালো ফল উৎপাদনের জন্য অঞ্চলটি পৃথিবী বিখ্যাত। এই কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফল ভাণ্ডার বা পৃথিবীর ফলের বাগান বা পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়।
খাদ্যশস্য চাষ, এখানে প্রধান উৎপাদিত খাদ্যশস্য হলো গম। এছাড়া ধান, ভুট্টা, যব, মিলেট, ওট, বিট, গাজর, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, তামাক প্রভৃতি চাষ হয়। 3. অন্যান্য ফসল চাষ, এই অঞ্চলের অন্যান্য কৃষিজের মধ্যে কর্ক, তুঁত গাছ, কার্পাস বা তুলো, বাদাম প্রভৃতি চা প্রধান। 5 থেকে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় গুছিয়ে লেখো। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। মালভূমির সৃষ্টির কারণ আলোচনা করো। মালভূমির সৃষ্টির প্রধান কারণগুলি হলো: 1. ভূ আলোড়ন ও পাত সঞ্চালন। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন স্থলভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে এবং উচ্চতা হ্রাস পেয়ে এক একটি মালভূমি রূপে অবস্থান করে। একে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ: পশ্চিম অস্ট্রেলিয়ান, আফ্রিকা, আরব, ব্রাজিল, দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। 2. ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চল বা অন্য কোনো উচ্চভূমি ধীরে ধীরে ক্ষয় পেয়ে প্রায় সমতল শিখর দেশ বিশিষ্ট মালভূমিতে পরিণত হয়। উদাহরণ: ইউরোপ মহাদেশের ফিনল্যান্ড মালভূমি এবং ভারতের ছোটনাগপুর মালভূমি, বুন্দেলখণ্ড ও বাখেলখণ্ড মালভূমি প্রভৃতি। 3. ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল পথ দিয়ে লাভারূপে বাইরে এসে ক্রমশ সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। উদাহরণ: উত্তর আমেরিকার কলম্বিয়া, আফ্রিকার আবিসিনিয়া, ভারতের মালব, ডেকান ট্রাপ মালভূমি প্রভৃতি। প্রশ্ন: নদীর নিম্নগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। 1. প্রশস্ত বা চওড়া নদী উপত্যকা। নিম্নপ্রবাহে নদীর নিম্নক্ষয় থাকে না, কেবল পার্শ্বক্ষয় হয়, ফলে নদী আরও চওড়া বা প্রশস্ত হয়ে যায়। 2. প্লাবনভূমি। মধ্যগতির মতোই নিম্নগতিতে নদীতে বন্যা হলে প্লাবিত অঞ্চলে বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে নতুন পলিগঠিত সমভূমি তৈরি করে তাকে প্লাবনভূমি বলে। 3. স্বাভাবিক বাঁধ বা লেভি। বদ্বীপ প্রবাহে নদীর উভয় তীর বরাবর নদীবাহিত পলি, বালি, কাঁকর সঞ্চিত হয়ে উঁচু বাঁধের সৃষ্টি করে, তাকে স্বাভাবিক বাঁধ বা লেভি বলে। উদাহরণ: হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গা নদীতে স্বাভাবিক বাঁধ দেখা যায়। খাড়ি। নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল নদী খাদে প্রবেশ করে নদী পাড়ের পার্শ্বক্ষয় করে নদীর উপত্যকাকে ফানেলের মতো চওড়া করে তোলে। এই ফানেলাকৃতি উপত্যকাকে খাড়ি বলে। উদাহরণ: রাশিয়ার ওব নদীর খাড়ি পৃথিবীর দীর্ঘতম খাড়ি, সুন্দরবন অঞ্চলের খাড়ি প্রভৃতি। 5. বদ্বীপ। নদীর মোহনায় জলের গতিবেগ কম বা ভূমির ঢাল কম থাকায় নদীবাহিত ভাসমান ও দ্রবীভূত বস্তুভার মোহনার সন্নিকটে অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে মাত্রাহীন বাংলা বহ অক্ষরের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। প্রসঙ্গত উল্লেখ্য, নদীর মিষ্টি জল বাহিত পর্বতসমূহ সমুদ্রের নোনা জলের সংস্পর্শে অতি দ্রুত জোটবদ্ধ হয়েও ভূমি গঠন করে। উদাহরণ: পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ। মাটি দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। মাটি দূষণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা। কঠিন বজ্র এই মাটি দূষণের প্রধান কারণ। কঠিন বজ্রের অধিকাংশই জৈব অবিশ্লেষ্য। প্রধান 3টি উপায়ে মাটি দূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ করা যায়, যেমন: 1. ব্যক্তিগত উপায়। ব্যক্তিগত স্তরে প্লাস্টিক বা থার্মোকল জাতীয় অবিশ্লেষ্য পদার্থের ব্যবহার কমাতে হবে। 4R অনুসরণ করতে হবে, অর্থাৎ 1. দূষণ সৃষ্টিকারী বজ্রের ব্যবহার কমাতে হবে। 2. দূষক বস্তুর গ্রহণ ও ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে। 3. বস্তুকে পুনরায় ব্যবহার করতে হবে। 4. বজ্রের পুনরাবর্তন করতে হবে। 2. বিজ্ঞানসম্মতভাবে বজ্র সংগ্রহ পরিশোধ। শহর, শিল্পকেন্দ্র, গৃহস্থলী ইত্যাদি উৎসের বজ্র পদার্থগুলি যত্রতত্র না ফেলে সেগুলি নির্দিষ্ট একটি জায়গায় স্তূপ আকারে সজ্জিত করে রাখা উচিত এবং ওই বজ্র পদার্থসমূহকে বজ্র পরিশোধন কেন্দ্রে নিয়ে গিয়ে শোধন করা উচিত। 3. প্রযুক্তিগত উপায়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া লোহা, তামা, টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ প্রভৃতির সঙ্গে রাসায়নিক পদার্থ মিশিয়ে পুনরায় গলিয়ে তা ব্যবহার করতে হবে। তার ফলে একদিকে যেমন সম্পদের সাশ্রয় হবে, অন্যদিকে তেমনই এদের দ্বারা সৃষ্ট ভূমিদূষণ রোধ করা সম্ভব হবে। 4. রাসায়নিক সারের ব্যবহার কমানো। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমিয়ে যত বেশি সম্ভব জৈব সারের ব্যবহার করা উচিত। এক্ষেত্রে জমির উর্বরতা শক্তি বজায় রাখার জন্য শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
5 আইন প্রণয়ন। বজ্র উৎপাদক বিভিন্ন কলকারখানা ও মানুষের ক্রিয়াকলাপের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কঠোরভাবে সরকারি আইন প্রণয়ন করা উচিত। জীব বিশ্লেষ্য পদার্থের উৎপাদন ও ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। তার ফলে মাটি দূষণকারী বজ্রের পরিমাণ হ্রাস করা সম্ভব এবং মৃত্তিকা দূষণের মাত্রাও হ্রাস পাবে। 6 জনসচেতনতা বৃদ্ধি। সর্বোপরি সরকারি আইন প্রণয়ন ছাড়াও সাধারণ জনগণকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সংগঠন, গোষ্ঠী, এনজিও ও বিভিন্ন প্রচার বা গণমাধ্যমের সাহায্যে ভূমি দূষণ ও তার কুপ্রভাব সম্পর্কে সঠিকভাবে সচেতন করে তুলতে হবে। এই বিষয়ে বিভিন্ন পথনাটিকা, পোস্টার, ভিডিও শো ইত্যাদি আয়োজন করলে ভালো হবে। 5-4 অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। 3টে কলম করবে, একদিকে পার্থক্যের বিষয় অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। এখানে দেখো বেশ কয়েকটি পার্থক্য আমি লিখে দিয়েছি। এখান থেকে যে পার্থক্যগুলো তোমাদের সহজ লাগবে তার মধ্যে থেকে যে কোনো 6 থেকে 7টি পার্থক্য লিখলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু 5 নম্বর রয়েছে, 6 থেকে 7টি পার্থক্য কিন্তু তোমরা লিখে দেবে। অবশ্যই কিন্তু এই পার্থক্য তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্ন, লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব লেখো। লন্ডন অববাহিকার প্রধান ধমনী হলো টেমস নদী। এই অববাহিকার সর্বাঙ্গীন উন্নতির মূলে টেমস নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলি হলো কৃষিকাজ, পশুপালন, শিল্পের প্রয়োজনীয় জল এই টেমস নদী থেকেই সংগ্রহ করা হয়। 2 টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্রধান বাণিজ্য বন্দর এবং পৃথিবীর শ্রেষ্ঠ একটি পুনরপ্তানি বন্দর, যার মাধ্যমে এখানকার বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্যদ্রব্য সহজেই আমদানি ও রপ্তানি করা যায়। 3 টেমস নদীর মোহনা খুব প্রশস্ত। নদীখাত খুব গভীর ও সারা বছর জল থাকে। ফলে উত্তর সাগর থেকে ছোট ছোট ও মাঝারি আকারে জাহাজ অতি সহজে লন্ডন বন্দরে চলাচল করতে পারে। 4 বিশালাকৃতি ভারী পণ্যবাহী জাহাজ টেমস নদীতে প্রবেশ করতে পারে না। সেই জন্য টেমস নদীর মোহনার নিকট লন্ডন বন্দরের সাহায্যকারী বন্দরে হিসাবে টিলব্যারি ডক স্থাপন করা হয়েছে। ঠিক আমাদের ভারতে যেমন গঙ্গা নদীর মোহনায় হলদিয়া বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। 5 টেমস নদীর জল পরিশ্রুত করে লন্ডন অববাহিকার জনগণের পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হয়। 6 টেমস নদী থেকে শিকার করা স্যামন ও ট্রাউট প্রভৃতি মাছ দেশীয় আন্তর্জাতিক বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা হয়। 7 লন্ডন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন্দর নগরী। লন্ডন অববাহিকা সমগ্র যুক্তরাজ্যের বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রস্থল হিসাবে পরিণত হয়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার।